হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়বো তোমাদের এই যে ক্যাজিওরিনাটরি আওয়ার ক্যাজিওরিনাটরি রিটেন বাই তরু দত্ত তার সেকেন্ড পার্টটা, অর্থাৎ প্রথম যেখানে পাঁচটা স্ট্যান্জার মধ্যে কিন্তু তিনটে স্ট্যান্জা আমরা অলরেডি পড়ে নিয়েছি ফার্স্ট ভিডিওতে। কেউ না দেখে থাকলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, ওখান থেকে দেখে নিতে পারো। এবং প্রথম যে তিনটে স্ট্যান্জা আমরা পড়লাম, তারপরে বাদ বাকি যে দুটো স্ট্যান্জা রয়েছে সেটা কিন্তু আজকে আমরা পড়বো। এবং আজকে ভিডিওতে আমরা এই বাকি যে দুটো স্ট্যান্জা ওটা আমরা শেষ করব, তার সাথে সাথে আমরা দেখবো এই রাইমিং স্কিমটা কি এবং কি কি পোয়েটিক ডিভাইস ইউজ হয়েছে সেইগুলো কিন্তু আমরা এবার এই ভিডিওতে আলোচনা করব। তো একটু আমরা মানে কি পড়েছি সেটা আমরা একটু রিক্যাপচুলেট করে নিই। তো প্রথম ইয়েতে আমরা কি দেখলাম যে তরু দত্তা তার যে ক্যাজিওরিনা ট্রি, তো সেই ট্রির প্রথম স্ট্যান্ডার্ড তার বর্ণনা করেছেন, ঠিক আছে, যে সুন্দর লতাগুলো কেমন অজগর সাপের মতো কিরকম গাছটা কাণ্ডটাকে জড়িয়ে ধরে রয়েছে এবং সেখান থেকে লাল রঙের মানে ফুলগুলো ঝরে মানে ঝুলছে এবং সেখান থেকে বিভিন্ন রকমের পাখিগুলো সেগুলো অ্যাট্রাক্ট হচ্ছে। এবং দ্বিতীয় স্ট্যান্ডার্ডে আমরা দেখলাম যে তার গাছটার কি অপরূপ সুন্দরের তিনি বর্ণনা করলেন, যে কিভাবে সেখানে গাছের নিচে কিভাবে মানে পাখিগুলো গান করছে, গানের সাথে সাথে দিনের আগমন হচ্ছে এবং রাখাল ছেলেরা কিভাবে সেখানে খেলা করছে এবং গাছের ছায়াটা পুকুরের যে জল সেখানে পড়ছে এবং সেখানে সে ওয়াটার লিলিগুলো অর্থাৎ শালুকগুলো কেমন মানে স্পঞ্জের মতো অর্থাৎ মানে অ্যাকুমুলেটেড যে স্নো তার মতো কিরকম মানে কত সুন্দর দেখাচ্ছে। এবং থার্ড স্ট্যান্ডার্ডটা আমরা পড়লাম যে আজকে এখন কিন্তু এই যে ক্যাজুয়ারিনা ট্রিটা তার বিশালতার জন্য কিন্তু তরু দত্তের মনে কিন্তু মানে তিনি মনে রাখেননি, কারণ সেখানে তার আজকে যে সমস্ত তার ভাই বোনেরা জীবিত নেই, যারা আরু আর আবজু, ঠিক আছে, তো তারা সেই ডিয়ারেস্ট পার্সন তাদের সঙ্গে সেই গাছতলায় কিন্তু তারা খেলা করেছে। তো সুতরাং সেই স্মৃতি কিন্তু মানে কি হচ্ছে, সেই গাছের ডাল গুলো যেন মনে হচ্ছে এক অজানা একটা ভৌতিক একটা কি হচ্ছে সুর যেন মানে গাইছে, যেটা তরু দত্ত দূর থেকেও কিন্তু সেটা শুনতে পাচ্ছেন। তো এই অবধি আমরা কিন্তু পড়ে এসেছি। তো এবার আমরা এর যে লাস্ট যে দুটো পার্ট সেটা কিন্তু আমরা পড়বো, যে আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, অর্থাৎ অজানা তবু কিন্তু মানে তবু বিশ্বাসের চোখে জানা। তার মানে কি, অর্থাৎ এই যে কবি তিনি বলছেন, এই যে তিনি যেটা ফিল করতে পারছেন সেটাকে কিন্তু মানে জাগতিক চক্ষু দিয়ে সেই জিনিসটাকে কিন্তু ফিল করা যাবে না। সেটা কবি মানে এখানে তরু দত্ত কি করছে, সেটা মানস চক্ষু দিয়ে সেটাকে ফিল করছে। কি যে আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার, আমি তার ক্রন্দন তার বিলাপ আমি এই দূর থেকে এখানে কি করছি শুনতে পাচ্ছি, সেই গাছটার ক্রন্দন। ফার অ্যাওয়ে বহু দূর থেকে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ড এই দূর ভূমিতে, তাই না, বাই মেনি শেল্টার্ড বে, অর্থাৎ কি বলে মানে মেনি শেল্টার্ড বে মানে হচ্ছে শান্তিপূর্ণ বা এই নিরাপদ মানে বে মানে হচ্ছে তীরে। when sublime নয়, when slumbered in his cave the water wraith মানে হচ্ছে মানে ওয়াটার স্পিরিট গোস্ট, অর্থাৎ জলভূত, অর্থাৎ যখন কি বলছে when slumbered মানে কি, slumbered মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন বা ডোজড, অর্থাৎ যখন কি করছে জলদস্যুরা বা জলদস্যু নাই জলের ভূতরা কখন কি করছিল, তারা তখন তন্দ্রাচ্ছন্ন ছিল, মানে তারাও নিদ্রায় আচ্ছন্ন ছিল। and the waves gently kiss the classic shore of France or Italy, এবং যখন জলদস্যুরাও ঘুমাচ্ছিল সেই ইন দ্যাট টাইম কি করছিল, যে ফ্রান্সের যে ক্লাসিক কেন ব্যবহার করা হয়েছে এখানে, ক্লাসিক কথাটা হচ্ছে টাইমলেস, অর্থাৎ তোমার মানে ম্যাজেস্টিক গ্র্যান্ড বলা যায়, মানে সরি প্রাচীন বলা যায়। তো এই ফ্রান্স এবং তোমার এই ইটালির যে সুন্দর যে বিচ, যে সি বিচগুলো, এটাকে বর্ণনা করার জন্য কিন্তু ক্লাসিক কথাটা ব্যবহার করেছেন। অর্থাৎ যখন কি করছে এই যে তোমার এই জেন্টেল ওয়েভস, যে হালকা ঢেউ এই ফ্রান্সের এই ক্লাসিক বেগুলোকে মানে তীরগুলোকে চুম্বন করে যাচ্ছে। কোথায়? বিনিথ দ্য মুন, চাঁদের নিচে।
হোয়েন আর্থ লে ট্যানসেন্ট ইন ড্রিমলেস সুন, যখন গোটা পৃথিবী, ট্যানসেন্ট মানে কথাটা মানে হচ্ছে তোমার মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে, কিন্তু ইন ড্রিমলেস নিদ্রাহীন, সরি স্বপ্নহীন এক শুন, শুন কথাটা কথা মানে হচ্ছে তোমার অচেতন অবস্থায়, মানে সাবকনসিয়াস স্টেজে রয়েছে, অর্থাৎ মানে একদম মানে স্বপ্নহীন নিদ্রায় ঘুমাচ্ছে, কিন্তু আমাদের কবির চোখে কিন্তু ঘুম নেই, সেই ডিস্ট্যান্ট সেই গাছের ক্রন্দন যেন তার কানে ভাসছে, তাই না? অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং সবসময় সেই গান যেন তার কানে বেজে উঠছে। বিফোর মাইন ইনার ভিশন রোজ ফ্রম সাবলাইম, অর্থাৎ মানে আমার অন্তর্দৃষ্টিতে জাগে এক মহান এক বলা যায় যে রূপ, কি রূপ? সেই গাছটার সেই রূপ। এখানে সাবলাইম কথাটা মানে সাবলাইম মানে হচ্ছে তোমার গ্র্যান্ড বা ম্যাজেস্টিক বা মহানও বলতে পারো। দাই ফ্রম, ঠিক আছে, দাই মানে হচ্ছে ইয়োর, ফ্রম কোথা থেকে? ও দি, দি মানে হচ্ছে এটা প্রাচীন ইংলিশ ওয়ার্ড যার মানে হচ্ছে ইউ, অ্যাজ ইন মাই হ্যাপি হ্যাপি প্রাইম, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই শ দি, দি মানে হচ্ছে ইউ তোমাকে, ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, তার মানে কি? দেখো এখানে বলছে দাই ইউ মানে তোমাকে, কি? অ্যাজ মাই হ্যাপি প্রাইম মানে আমার যে জীবনের যে সেরা অংশ, অর্থাৎ তার সেরা অংশ কখন? তার যে বিলাভড যে মানে ভাই বোন যারা আরু আর আবজু, তাদের সঙ্গে সেই গাছের নিচে যখন খেলা করেছে জীবনে, সেটাই তো তার জীবনের সেরা অংশ ছিল। তো সেখানে কি করেছে? সেই জায়গাটা কি মানে তার মানে তখনও কিন্তু সেই গাছটাই কিন্তু তার সাথী ছিল, তাই না? তো সেই গাছটাই মানে এক কথায় এটাই বলতে চাইছে যে মানে হে বৃক্ষ, যে তোমার রূপ আমি দেখেছি। কখন দেখেছি? মানে আমার বলা যায় যে জীবনের মানে আমার জীবনের প্রথম, তাই না? আমার জীবনে একদম সব থেকে মানে হ্যাপি, সব থেকে খুশি মুহূর্তে, একদম যখন আমি একদম পিকে ছিলাম একদম আনন্দতে। এবং কোথায় দেখেছি? এবং দেখো তারপর বলেছে আই স দি ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, অর্থাৎ দেখেছি তোমায় আমি আমার নিজের অর্থাৎ নেটিভ অর্থাৎ ভালোবাসার মানে নিজের মানে কি বলবো যে ভালোবাসায়, এবং স্বদেশের মানে তোমার যে বাতাবরণ, স্বদেশের যে ক্লাইম মানে হচ্ছে পরিবেশ, সেই পরিবেশে তিনি দেখেছেন গাছটাকে। অর্থাৎ এই স্ট্যান্ডাটা এখানে শেষ হলো। এই স্ট্যান্ডাতে তিনি এটাই বলতে চেয়েছেন যে অর্থাৎ এই যে সুদূর প্রাচীন যে ইটালি এবং ফ্রান্সে কবি মানে বিদেশে রয়েছেন, বিদেশেও কিন্তু তার এক মানে বেদনার এক সুর তার কানে কিন্তু ভেসে উঠেছে, অর্থাৎ সেই তার ভাই বোনের কথাও কিন্তু তার মনে পড়ছে। অর্থাৎ এখানে গাছকেও কিন্তু একজন বলা যায় তার একজন বন্ধু হিসাবে, যে আমরা যেমন সবাইকে সবকিছু শেয়ার করি, অর্থাৎ মানে প্রকৃতির একটা অংশকেও কিন্তু সে তার মানে নিজের কম্প্যানিয়ন হিসেবে ধরছে, যাকে কিছু যার সঙ্গে সে একটা একাত্ম ফিল করছে, তাই না? সেই জিনিসটা এখানে বলেছে। তারপরে লাস্ট স্ট্যান্ডাতে দেখো, therefore I fain would consecrate a lay, অর্থাৎ সেই জন্য কি করছে? আই ফেন, ফেন মানে হচ্ছে আনন্দে, আই উড কনসিক্রেট মানে ডেডিকেট করা, একটা লে, লে মানে হচ্ছে একটা গীতি কবিতা বা গীতি মানে গান, একটা গান তোমার প্রতি আমি উৎসর্গ ডেডিকেট করতে চাই, কি? আনটু দাই অনার, তোমার সম্মানের জন্য, দি ইউ বিলাভড অফ দোজ, তাই না? এবং তার সাথে সাথে সেই ভালোবাসা সেই স্বজনদের প্রতিও, হু নাও ইন দ্য ব্লেসড স্লিপ, যারা এখন আর জীবিত নেই, তারা এখন একদম শান্তিপূর্ণ একদম চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, অর্থাৎ তার ভাই বোনদের কথা বলছে। ফর আই রিপোজ, অর্থাৎ চিরদিনের, আই কথাটা মানে হচ্ছে চিরদিনের জন্য, রিপোজ মানে তোমরা আগেই পড়েছো যে বিশ্রাম, চিরনিদ্রায় তারা বিশ্রাম নিয়েছে। ডিয়ারার দেন লাইফ টু মি, অর্থাৎ তার সেই ভাই বোনেরা কিন্তু কি ছিল? আমার মানে খুবই প্রিয় ছিল, অ্যালাস হাই ওয়ার দে, তারা ছিল, অর্থাৎ তার ভাই বোনেরা তার খুব প্রিয় ছিল। মেস্ট দাও বি নাম্বারড, মানে মানে তোমাকে যেন গোনা হয়, নাম্বার মানে গোনা হয়, কি গোনা হবে? কিভাবে গোনা হবে? হোয়েন মাই ডেজ ডান, মাই ডেজ আর ডান, মাই ডেজ আর ডান মানে অর্থাৎ আমার দিন যখন অতিবাহিত হয়ে যাবে, অর্থাৎ আমি যখন মরে যাব তখনও যেন তোমাকে মনে করা হয়। কেমন করে? উইথ ডেথলেস ট্রি, অর্থাৎ মৃত্যুহীন গাছেদের মতো, মানে গাছের মতো, লাইক যেমন দোজ ইন দা বড়োডেল, যেটা বড়োডেলে রয়েছে,
বড়োডেলে, অর্থাৎ এই বড়োডেল হচ্ছে তোমার ইংল্যান্ডের একটা লেক ডিস্ট্রিক্টের একটা ভ্যালি, যেখানে এই তোমার মানে খুব সুন্দর একটা বিউটিফুল ভ্যালি, এবং এখানে আই ট্রির জন্য বিখ্যাত। ইওয়াই, এই বড়োডেলের আই ট্রি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিন্তু একটা আই ট্রি নামে একটা কবিতা আছে। তো সেই অ্যাকচুয়ালি মানুষ ধরো বা যে কোনো জিনিসই ধরো, মানে একটা মানে নাম্বার, যে ইয়ারের যে নাম্বার দিয়ে সে তো সারা জীবন তো অমর হয়ে থাকে না, সে তাকে অমর হয়ে থাকতে গেলে এমন একটা কিছু কাজ করে, তার জন্য আমরা তাকে মনে রাখি। তো সুতরাং একটা গাছকে আমরা কিভাবে মনে রাখতে পারি? এখানে কবি তার প্রিয় গাছটাকে তার কবিতার মাধ্যমে, কারণ মানুষ মরে যেতে পারে, গাছটাও অন্য কোনো কারণে মরে যেতে পারে, তো গাছটাকে আমরা কিভাবে মনে রাখবো? সেই গাছ সম্পর্কে যদি আমরা কবিতা লিখি, তো সেই কবিতার মধ্যে দিয়ে কিন্তু গাছটাকে অমর করে রাখতে চাইছে, এবং সে অমর হয়েও থাকবে। তো সেটাই বলছে বড়োডেল। এবং আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, এবং যার মানে প্রকাণ্ড, এখানে অফুল মানে এখানে পেনফুল নয়, এখানে তার মানে শ্রদ্ধা বা সম্ভ্রমের কথা বলা হয়েছে, যার সম্ভ্রমের মানে যে ব্রাঞ্চেস গুলোর নিচে কি হবে? লিঙ্গার্ড পেল। লিঙ্গার্ড মানে দীর্ঘায়িত হওয়া, পেল মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাবে, যে দুঃখ কষ্ট যেগুলো সব বিবর্ণ হয়ে যাবে। এবং এই যেটা বললাম যে আই ট্রি থেকে এখানে তার এই গাছটাকে বোঝানোর জন্য এখানে আই ট্রির মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকেও কিন্তু এই পরের লাইন দুটো নেওয়া হয়েছে। দেখো, ফিয়ার ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। অর্থাৎ যে গাছের নিচে কি হয়ে যাবে? বিবর্ণ কোন কোন জিনিসগুলো হয়ে যাবে? অর্থাৎ ফিয়ার ভয়, এবং ট্রেম্বল মানে কম্পিত আশা, মানে একদম আশা নেই বললেই চলে, ডেথ মৃত্যু, এবং দ্য স্কেলিটন কঙ্কাল, অ্যান্ড টাইম অফ শ্যাডো, অর্থাৎ এই যে সময়ের যে কালের যে সময়, সেই সব জিনিসগুলোই একদিন কি হবে? এই বড়োডেলের যে গাছ রয়েছে আই ট্রি, এই গাছের নিচে কিন্তু একদিন সবই কিন্তু মলিন হয়ে যাবে, গাছ অমর হয়ে থাকবে। অর্থাৎ এই সমস্ত জিনিস, এগুলো যে নেগেটিভ জিনিসগুলো আমাদের জীবনের, এই জীবনে নেগেটিভ জিনিসগুলো এই গাছের মানে এই সমস্ত জিনিস তোমাদের জীবনে ঘটবেই, প্রত্যেকের জীবনে। তো এই জিনিসগুলো একমাত্র এই বড়োডেলের যে আই ট্রি রয়েছে, এই আই ট্রি বড় বড় যে গাছের যে বিশালতা, তার সম্ভ্রমের কাছে এই সমস্ত জিনিসগুলো, এই পার্থিব কষ্টগুলো কিন্তু সব মলিন হয়ে যাবে, এবং গাছ কি হয়? অমর হয়ে থাকবে। অ্যান্ড কি বলেছে? দো উইক দ্য ভার্স মানে হয়তো যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার থেকে তো বড় কবি, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং আই ট্রিকে যেমন তার কবিতার মাধ্যমে অমর করে রেখেছেন, সেই জন্য তার থেকে হয়তো আমার কবিতাটা একটু দুর্বল, আমি হয়তো অতটা প্রমিনেন্ট নয়, প্রসিদ্ধ নয়, কিন্তু সেই জন্য বলছে উইক দ্য ভার্স অ্যান্ড দ্যাট উড দাই বিউটি ফেন। সেই জন্য আমি কি করতে চাই? যে তোমার যে সৌন্দর্যতা, মানে সৌন্দর্যকে কিভাবে যে ফেন মানে আনন্দর সাথে, ও মাই ফেন রিহার্স, আবার কিন্তু আনন্দটাকে আমি রিহার্স মানে পুনরাবৃত্তি করতে চাই। কিভাবে পুনরাবৃত্তি করবে? মে লাভ ডিফেন্ড দি, অর্থাৎ এই যে ভালোবাসা, ডিফেন্ড দি মানে ইউ, কি করবে? যে ফ্রম দ্য অবলিভিয়ান্স মানে হচ্ছে অভিশাপ, কার্স অফ ফরগেটফুলনেস, অর্থাৎ মানে ভুলে যাওয়ার যে অভিশাপ, আমার এই গীতি কবিতা কি করবে? তোমাকে পুনরাবৃত্তি করবে, এবং সেই পুনরাবৃত্তির মাধ্যমে যে ভুলে যাওয়ার যে অভিশাপ, সেখান থেকে তোমাকে বাঁচানো হবে। অর্থাৎ আমার এই কবিতার মাধ্যমে, অ্যাকচুয়ালি তিনি বলতে যে আমার এই কবিতার মাধ্যমে কি করবে? মানুষের যে বিস্মৃতি, সেই বিস্মৃতি থেকে তুমি কিন্তু আবার পুনরুজ্জীবিত হবে, তাই না? এই গাছটাকে যদি এই যে আমরা যে ক্যাজুয়াল ট্রিটা পড়ছি, তো তরুদত্তের এই কবিতার মাধ্যমে পড়ছি বলে গাছটা সম্পর্কে জানতে পারছি। মেবি গাছটা এখনো নেই, মানে নেই গাছটা, কিন্তু সেই গাছটা সম্পর্কে আমরা জানছি। তার মানে গাছটা কি তার কবিতার মাধ্যমে কি রয়েছে? গাছটা তার কবিতার মাধ্যমে কিন্তু জীবিত রয়েছে। তো তিনি এটাই বলছেন যে তার কবিতা হয়তো ওয়ার্ডসওয়ার্থের যে আই ট্রি সম্পর্কে তিনি লিখেছেন তার মতো অতটা ফেমাস নয়, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা, অর্থাৎ তোমার প্রতি যে আমার যে একাত্ম বোধ, তো সেইখান থেকে কি করব? যে মানুষের যে বিস্মৃতি, অর্থাৎ যে অবলিভিয়ান্স যে কার্স, যে বিস্মৃতির যে অভিশাপ, সেখান থেকে কি করবে? যে তুমি কিন্তু বেঁচে যাবে, অর্থাৎ তোমাকে সবাই কিন্তু আর ভুলবে না, আমার এই কবিতার মাধ্যমে তোমাকে কিন্তু মনে রাখবে। তো এটা আমরা কিন্তু পড়লাম কবিতাটা। এবার আমরা এই কবিতার রাইমিং স্কিমটা দেখব, এবং তার সাথে সাথে কি কি পোয়েটিক ডিভাইস ইউজ হয়েছে সেইগুলো। এবার আমরা চলো এর রাইমিং স্কিম কিভাবে বার করতে হয় সেটা আমরা দেখব। রাইমিং স্কিম বার করা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? অর্থাৎ দেখো, এখানে আমরা প্রথম যে স্ট্যান্ডাটা লিখেছি,
ঠিক আছে, এই কবিতাটা কতগুলো লাইন আছে? টোটাল 55, 55টা লাইন আছে এবং 5টা স্তবকে বিভক্ত, অর্থাৎ 8টা আর 3টে করে রয়েছে। তো দেখো প্রথমটা আমি কিভাবে করব। দেখো প্রথম লাইনে, দেখো প্রথমে লাস্টে তোমরা কপি মানে বুকে দেখতে হবে প্রথম কি রয়েছে? রাউন্ড, তাই না? অর্থাৎ লাস্টে কি রয়েছে? রাউন্ড। তো রাউন্ডের জন্য আমি কি লিখবো? এ লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো স্কার্টস, স্কার্ট, রাউন্ড আর স্কার্টস মিলছে না, তাহলে এটার জন্য কি লিখবো? বি লিখবো। দেখো কার্স এর সঙ্গে কি মিলছে? স্টার্স মিলছে, তাহলে এটাও বি। বি। তারপরে দেখো বাউন্ড, তা বাউন্ড এই দুটো সঙ্গে মিলছে না, রাউন্ডের সাথে মিলছে, তাহলে এটা হলো কি? এ। তাহলে কি হলো? এ বি বি এ, বুঝা গেল? তারপর দেখো এখানে কি আছে? গ্যালেন্টলি। গ্যালেন্টলির সাথে না সাউন্ডের ওয়ার্ডের লাস্টে ম্যাচ খাচ্ছে, না স্টার্স এর ম্যাচ খাচ্ছে, অর্থাৎ এ বি এ কেউ ম্যাচ খাচ্ছে না, এটা আমি আলাদা একটা নেবো, এটা হচ্ছে সি, তাই না? এবং হাং, দেখো এখানে একটার সাথেও কিন্তু গ্যালেন্টলি বা কারোর সাথে মিলছে কি? প্রোনাউন্সিয়েশন একটু ম্যাচ খাচ্ছে না, এটা আলাদা, তাহলে এটার জন্য কি নেবো? ডি। দেখো হাঙ্গের সাথে কি আছে? অ্যামাং, এটাও মিলছে, তাহলে এটার জন্য নেবো ডি। আবার দেখো বি সাথে গ্যালেন্টলি, এটা মিলছে, তাই না? গ্যালেন্টলি আর বি মিলছে, তাহলে এখানে বি এর জন্য কি নিয়েছি? সি, তাহলে এর জন্য নেবো সি। অর্থাৎ এখানে কি হলো? এ বি বি এ সি ডি ডি সি। এবং লাস্ট 3 লাইনে দেখো এখানে কি আছে? ওস। এগুলোর মধ্যে একটাও মিলছে না, না রাউন্ডের সাথে মিলছে, না বাউন্ডের সাথে মিলছে, না গ্যালেন্টলির সাথে মিলছে, কারোর সাথে মিলছে না, তাহলে বি এর জন্য এই ওস এর জন্য কি নেবো? ই। ই নেবো, ঠিক। ওর সাথে আমি কি মিলছে? ক্লোজ, এটাও মিলে যাচ্ছে ই, এবং এটাও কিন্তু প্রোনাউন্সিয়েশনটা মিলে যাচ্ছে। অর্থাৎ এর রাইমিং স্কিম তাহলে কি হলো? যে এ এ বি বি এ বি বি এ সি ডি ডি সি এবং ই ই ই, বোঝা গেল? এবং প্রত্যেকটা স্তবকই দেখো, এটা প্রথম 5টা স্তবকে, অর্থাৎ প্রথম স্ট্যান্ডাতে, তারপরের স্ট্যান্ডা গুলোতেও কিন্তু 5টা স্ট্যান্ডাতে একই সেম প্যাটার্ন কিন্তু মেনশন করা আছে, যা অর্থাৎ তোমাদের রাইমিং স্কিম হবে এ বি বি এ সি ডি ডি সি ই ই ই, বোঝা গেল? এই যে প্রথম যে 8টা লাইন, এই প্রথম 8টা লাইনকে কি বলে? এটাকে বলে অক্টেভ। আর এই যে লাস্ট যে 3টে লাইন 8 আর 3 11, এই 3টে লাইন কি বলা হয়? 3টে স্তব ইয়েকে টারসেট, এটা মনে রাখবে। আর এটা কি কবিতা? এটা একটা হচ্ছে ওড, অর্থাৎ একটা শোকগাথা, ঠিক আছে? এবার ওড মানে হচ্ছে তোমার একটা ডিপ ফিলিং, অর্থাৎ যার মধ্যে একটা ইমোশন থাকবে, আবেগ থাকবে, কোনো একটা জিনিসকে নিয়ে, কোনো একটা বস্তুকে নিয়ে, কোনো একটা প্লেসকে নিয়ে হতে পারে। তো এই ওড লেখা যায়। আমরা এবার কিন্তু পোয়েটিক ডিভাইস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই কবিতাতে কি কি তোমাদের পোয়েটিক ডিভাইস রয়েছে, এবং তোমাদের এই সমগ্র সিলেবাসে মোটামুটি কি কি পোয়েটিক ডিভাইস জানলে তোমাদের মোটামুটি কাজ চলে যাবে। তো সেই পোয়েটিক ডিভাইসগুলি কিন্তু আমরা জানবো। অনেক ধরনের পোয়েটিক ডিভাইস কিন্তু আছে, তাদের মধ্যে এখানে 3টে লিখেছি, আরো আছে, যেমন সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, অক্সিমোরন। এই মোটামুটি এইগুলো জানলেই কিন্তু তোমাদের মোটামুটি ফিগার অফ স্পিচটা জানা হবে। তো আমরা এই কবিতায় দেখবো কি কি ফিগার অফ স্পিচ, এবং এটা খুবই সহজ। দেখো এখানে প্রথমে হচ্ছে সিমিলি। সিমিলি মানে হচ্ছে যেগুলোতে তোমার লাইক, অর্থাৎ কম্পেয়ার করবে, লাইক থাকবে আর অ্যাজ থাকবে, ঠিক আছে? যেমন দেখো এ ক্রিপার ইজ লাইক এ হিউজ পাইথন, তাই না? লাইকে এই লতা পাতাগুলো কেমন? একটা হিউজ, লাইকে হিউজ পাইথনের মতো, মানে বোঝাচ্ছে। তারপর দেখো সি ইজ হিয়ারিং এ স্যাড সং হুইচ কি হচ্ছে? ড্রিঙ্ক লাইক মারমার। লাইক কিসের মতো? লাইক রয়েছে মারমার। তারপর দেখো দ্য ওয়াটার লিলি স্প্রিং, মানে অর্থাৎ শালুকগুলো ফুটে উঠেছে কেমন? লাইকে স্নো গ্যাদার এন ম্যাস্ট, তাই না? তাহলে দেখো কার মতো? এই যে স্প্রিং গুলো ফুটেছে স্নো গ্যাদার, অর্থাৎ এন ম্যাস, এরকম মানে বরফের ইয়ের মতো। তাহলে প্রত্যেকটা জায়গা দেখো লাইক দিয়ে বোঝাচ্ছে, কম্পেয়ার করছে। এই ধরনের এই লাইক দিয়ে যখন বোঝাবে, তখন সেগুলোকে কম্পেয়ার করবে, তখন সেগুলোকে আমরা সিমিলি বলবো। তাছাড়া অ্যাজ দিয়েও হয়, ঠিক আছে? যদি বলি হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার বা অ্যাজ লায়ন,
তাই না? সে সিংহের মতো বা বাঘের মতো কি সাহসী। বা হি ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স, সে কাউকে তার মানে চালাকি বা তার বুদ্ধিটাকে আমরা মানে উপস্থিত বুদ্ধিটাকে বোঝানোর জন্য আমরা অনেক সময় কি শিয়ালের সঙ্গে তুলনা করি, তাহলে বলি হি ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স। তো সেরকম অর্থাৎ লাইক এবং অ্যাজ দিয়ে যখন কম্পেয়ার করবে, যখন বোঝাবে কাউকে তার গুণাবলীটাকে, তখন সেটাকে আমরা কিন্তু সিমিলি বলবো। তাহলে এবার দেখো, এবার মেটাফোর, তো মেটাফোরটাও কি একই জিনিস, ঠিক আছে? মেটাফোর আর সিমিলি দুটোই একই জিনিস, কিন্তু এখানে এই লাইক আর অ্যাজ এটা কিন্তু থাকবে না, ডাইরেক্ট এটা কম্পারিজন বোঝাবে, ঠিক আছে? অর্থাৎ লাইক অ্যাজ না থাকলে ডাইরেক্ট কম্পারিজন যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে মেটাফোর, যাকে বলে রূপক। যেমন দেখো তোমাদের কবিতায় রয়েছে একটা লাইন, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ। অর্থাৎ জায়েন্ট মানে কি, অর্থাৎ ওই যে গাছটা, তাই তো? অর্থাৎ এই জায়েন্ট কি ওয়ার পড়ে রয়েছে কি একটা স্কার্ফ, মানে ওই যে ওড়না টাইপের যেটা পড়ে রয়েছে, তাহলে কি এটা কি পসিবল? এর কি পড়তে পারবে? এটা তো মানুষের কাজ, তাই না? সেই জন্য এটা হচ্ছে কি মেটাফোর। তারপর আবার কি দেখো, হু, এখানে কি বলছে, নাও ইন দ্য ব্লেসড, এখানে হু নাও ইন ব্লেস স্লিপ ফর আই রিপোজ, অর্থাৎ তার ঘুমটাকে কি করেছে একদম চিরতরে, অর্থাৎ তারা ঘুমিয়ে গেছে, অর্থাৎ তার ভাই বোনেদের জন্য বলছে তারা একদম চিরনিদ্রায়, অর্থাৎ দীর্ঘ চিরনিদ্রায় মানে চিরদিনের জন্য বিশ্রামরত অবস্থায় হয়ে রয়েছে। বোঝা গেল? অর্থাৎ এটা ডাইরেক্ট কম্পারিজন বোঝাচ্ছে, এখানে কিন্তু লাইক বা অ্যাজ এর মতো বোঝাচ্ছে না। তারপর হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনে কিছু নয়, পার্সনিফিকেশন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ কোনো জড়বস্তু হোক বা অন্যান্য কোনো জিনিসকে হোক, সেটাকে যখন মানুষের যে ক্রাইটেরিয়া, মানুষের যে ক্যারেক্টারিস্টিক তাদের সঙ্গে তুলনা করা হয় তখন তাকে পার্সন, অর্থাৎ এখানে বুঝতেই পারছো পার্সন দেওয়া আছে, অর্থাৎ কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে যখন এই মানে পার্সনের রূপ মানে হিসেবে কনসিডার করা হয়। যেমন কি ইটস দ্য ট্রিজ ল্যামেন্ট, অর্থাৎ গাছের বিলাপ। গাছ কি বিলাপ করতে পারে? বিলাপ করা বা কান্না, এটা তো মানুষের কাজ, তাই না? তাহলে কি বলছে, অ্যান এরি স্পিচ, একটা যেন ভুতুরে মানে কি বলবো একটা মানে ভুতুরে কথা, ঠিক আছে? কিন্তু গাছের পক্ষে এটা কি সম্ভব? তাহলে গাছকে এখানে কি হিসেবে কম্পেয়ার করা হয়েছে? পার্সন হিসেবে কম্পেয়ার করা হচ্ছে, সেজন্য এই লাইনটা এখানে হচ্ছে পার্সনিফিকেশন। অ্যালিটারেশন খুব সহজ, যখন মানে পরপর দুটো কনসোনেন্ট ওয়ার্ড, ঠিক আছে, যখন পরপর বসবে, ওয়ার্ড নয়, যখন হ্যাঁ লেটার, ঠিক আছে, যখন কনসোনেন্ট ওয়ার্ড গুলো যখন পরপর বসে একটা কি করবে, যখন পাশাপাশি বসবে, যে একটা ওয়ার্ডের প্রথমে একটা কনসোনেন্ট ওয়ার্ড থাকবে, তারপরে দ্বিতীয় ওয়ার্ডেও কিন্তু আবার একটা কনসোনেন্ট ওয়ার্ড থাকবে নেক্সটে, তখন সেগুলো অ্যালিটারেশন হয়। অর্থাৎ এবার একের দুইয়ের বেশিও থাকতে পারে, কিন্তু মিনিমাম দুটো থাকবে। যেমন কি দেখার উদাহরণ লিখলে বুঝতে পারবে, যেমন কি বলছে এ ক্রিপার ক্লাইম্ব, দেখো ক্রিপারের সি আছে, আবার তার নেক্সট ওয়ার্ডেও কিন্তু আবার ক্লাইম্ব রয়েছে, বোঝা গেল? এখানেও সি, এখানেও সি, তাই সেই জন্য এটা হচ্ছে অ্যালিটারেশন, বোঝা গেল? দ্বিতীয় হচ্ছে ইন ক্রিমসন ক্লাস্টার, ক্রিমসনের সি রয়েছে, ক্লাস্টারেরও কিন্তু সি রয়েছে, পাশাপাশি দুটো, সেই জন্য এটা কিন্তু অ্যালিটারেশন। দেখো হোয়ার অন অল ডে আর গ্যাদার বার্ডস অ্যান্ড বি, দেখো বার্ডস এর কি রয়েছে? বি, এবং এই বি মৌমাছিরও এখানেও কিন্তু বি দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এটাও কিন্তু অ্যালিটারেশন, এটাও কিন্তু অ্যালিটারেশন, এটাও কিন্তু অ্যালিটারেশন। তারপরটা দেখো এই গ্রে ব্যাবুন সিটস স্ট্যাচু লাইক, দেখো সিটের এসটা বড় হাতে স্টার্ট হয়েছে, আবার স্ট্যাচুর কিন্তু এসটাও স্টার্ট হয়েছে, সেজন্য এটাও কিন্তু অ্যালিটারেশন, বোঝা গেল? অ্যালিটারেশন খুবই সহজ। এবার আর একটা যেটা রয়েছে অক্সিমোরন। অক্সিমোরন মানে হচ্ছে তোমার যখন দুটো মানে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড যখন পাশাপাশি বসবে, অর্থাৎ দুটো অপোজিট ওয়ার্ড দুটো পাশাপাশি বসবে। যেমন আমরা বলি ভালো মন্দ নিয়ে জীবন, দেখো ভালো আর মন্দ, দেখো পাশাপাশি নিয়ে আমরা একটা সেন্টেন্স ফর্ম হচ্ছে যে ভালো মন্দ নিয়েই জীবন। তো এরকম টাইপের, যেমন তোমাদের বই এখানে একটা রয়েছে যে লাইন রয়েছে, যেমন দেখো অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল, হেল মানে কি বলেছিলাম? ওয়েলকাম দা ডে, অর্থাৎ অনতি দূরে, খুব কাছেও নয় আবার দূরেও নয়, ফার আবার নিয়ার, পাশাপাশি বসেছে। এই ওয়ার্ড মানে এই সেন্টেন্সটাকে মানে মিনিং বোঝে কি মানে বলছে সেটা বোঝানোর জন্য। তারা অনতি দূরে কি করছে? কোকিল মানে দিনকে ওয়েলকাম করছে, তাই তো? তো সেরকম এই ফার অ্যান্ড নিয়ার যেমন
এটা যেমন অক্সিমোরনের পাশাপাশি দুটো, এটার অপোজিট এটা, তাই না? সেরকম হচ্ছে যদি আমরা বলি যে ওপেন সিক্রেট, ওপেন প্লাস সিক্রেট, তাই না? ওপেন সিক্রেট। তারপরে কি হচ্ছে, তবে অনলি চয়েস, অনলি মানে শুধুমাত্র, চয়েস মানে যখন তোমার অনেকগুলো তোমার কাছে চয়েস থাকছে সেজন্য অনলি চয়েস। যেমন প্রিটি আগলি, প্রিটি মানে সুন্দর, আগলি মানে কুৎসিত, প্রিটি আগলি এটাও হতে পারে। আর ওপেন সিক্রেট এটাও হতে পারে। তারপরে হ্যাঁ অনলি চয়েস এটাও হতে পারে, আরো বিভিন্ন রকমের। অর্থাৎ অক্সিমোরন মানে যে দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড যখন পাশাপাশি বসছে তখন সেটা হচ্ছে তোমার অক্সিমোরন। অ্যালিটারেশন মানে যখন কি হলো, যখন দুটো কনসোনেন্ট যখন লেটার যখন পাশাপাশি বসছে, দিয়ে কি করছে একটা সেন্টেন্সে যখন পাশাপাশি কনসোনেন্ট, সেম কনসোনেন্ট দিয়ে যখন পাশাপাশি দুটো ওয়ার্ড তৈরি হচ্ছে তখন সেটা হচ্ছে অ্যালিটারেশন। তাহলে আমরা দেখলাম যে অক্সিমোরন দেখলাম, অ্যালিটারেশন দেখলাম, পার্সনিফিকেশন দেখলাম, মেটাফোর দেখলাম এবং সিমিলি দেখলাম। খুব কঠিন ছিল? খুবই সহজ, তাই না? তো এখানে কিন্তু আমাদের এই আওয়ার ক্যাজুয়াল রিলেটিভি বাই তরু দত্ত এটা কিন্তু আমাদের এখানে শেষ হলো।